আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সওদা ইসলাম। খুলনা, মোংলা ও পটুয়াখালীর উপর দিয়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। বাঁধ ভেঙে বিভিন্ন এলাকা প্লাবিত, 7 জনের মৃত্যু। প্রবল ঘূর্ণিঝড় রেমাল দুর্বল হয়ে স্থলগভীর নিম্নচাপে পরিণত, জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার থেকে কমে আসবে বৃষ্টিপাত। এমপি আনার হত্যাকাণ্ডে কলকাতায় গ্রেপ্তার জিহাদকে ডিবির জিজ্ঞাসাবাদ। নিউ টাউনের সঞ্জীভা গার্ডেনের ফ্ল্যাটে অনুসন্ধান। এবং চাঁপাইনবাবগঞ্জে আলিমনগর ঘাটে অবাধে বালু তোলা হচ্ছে পদ্মা নদী থেকে। ভেঙে যাচ্ছে নদী পার, ঝুঁকিতে তীররক্ষা বাঁধ। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, এই মুহূর্তে খুলনা থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবের খবর জানাচ্ছেন প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিক। ধন্যবাদ আপনাকে। যেমনটি জানতে চেয়েছিলেন, আসলে রেমালের প্রভাবে খুলনা জেলায় যে বিশেষ করে খুলনা জেলার 9টি উপজেলার যে একেবারে সর্বশেষ বঙ্গোপসাগরের সংলগ্ন যে 3টি উপজেলা রয়েছে, সেটা হলো দাকোপ, পাইকগাছা এবং কয়রা হচ্ছে কি যে সীমান্তবর্তী। আমরা এই 3টি উপজেলা সম্বন্ধে কিন্তু বিভিন্ন সময় খোঁজ খবর রেখেছি। তাতে এখন আজ সকাল থেকে কিন্তু এই যে রেমালের প্রভাবটা বেশি অতিক্রম করেছে। এই ঝড়টা কিন্তু সকাল 8টার থেকেই বেশি এই 3 উপজেলার উপরে বেশি। শহরের পরে আপনাকে দেখাতে চাচ্ছি যে শহরের রাস্তাঘাট কিন্তু এই বর্ষা এবং ঝোড়ো যে আবহাওয়া, যার জন্য দোকানপাট শূন্য এবং কোনো জনশূন্য বললেই চলে। কিছু সংখ্যক গাড়ি চলতেছে পানির ভিতর থেকে, দেখেন কেমনভাবে যাচ্ছে। যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের থেকে আমাদেরকে যে আমিরুল আজাদ এখানে যিনি দায়িত্বে আছেন, তিনি জানিয়েছেন যে 10 নম্বর মহাবিপদ সংকেত সেটা কিন্তু রয়েছে, সেটার কিন্তু কোনো অবস্থাতে কমতি নাই। জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল উপজেলা প্রশাসন যারা আছে তারা কিন্তু সিপিবি, পুলিশ সদস্য এবং আনসার বাহিনী, জনপ্রতিনিধি সবাই একযোগে কিন্তু কাজ করে যাচ্ছে। কিছু কিছু পাইকগাছা এবং দাকপ, কয়রা এই এলাকার কিছু বেড়িবাঁধের অল্প কিছু ভেঙে গেলেও পুরো পানিতে যে প্লাবিত হয়েছে এমনটিও আমরা জানতে পারিনি। তবে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সেটা আর হতাহতের ঘটনা যদি আপনাকে একটু বলতে চাই, তাহলে তেমন ধরনের সামান্য ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়া বড় ধরনের গাছগাছালি ভাঙা বা মানুষের কোনো তেমন ক্ষয়ক্ষতির খবর আমরা কিন্তু এখনো পর্যন্ত পাইনি। ধন্যবাদ শিশির রঞ্জন মল্লিক। দর্শক, এবার কক্সবাজার থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি খবর জানাচ্ছেন প্রতিনিধি সাইফুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবটি কক্সবাজারে এখনো রয়েছে, যদিও বা 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছেন। তবে অতি ভারী বৃষ্টি রয়েছে এবং দমকা হাওয়া বাতাস রয়েছে। আমি রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন খুব বেশি বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত, সাগর খুব বেশি উত্তাল এবং দমকা হাওয়া বাতাস অনেক গতিতে বয়ে চলছে। তো কক্সবাজারের যে উপকূলবর্তী এলাকাগুলি রয়েছে সেগুলি প্লাবিত হচ্ছে, অনেক বেড়িবাঁধ ভেঙে যাচ্ছে। তো কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে যে অনেক ঘূর্ণিঝড় মোকাবেলায় যে ব্যবস্থা নেওয়া, প্রস্তুতি নেওয়া, সেটি অব্যাহত রেখেছে এমনটা জানিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। তো গতকাল থেকে আমরা দেখেছি যে আশ্রয় কেন্দ্রগুলি খোলা হয়েছে, সেখানে এখনো পর্যন্ত যে উপকূলবর্তী এলাকার মানুষগুলি কিন্তু এখনো রয়েছে। যে আশ্রয় কেন্দ্রগুলিতে 638টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, সেখানে রয়েছে টেকনাফের সেন্ট মার্টিনে উপকূলবর্তী এলাকার যে কুতুবদিয়া, মহেশখালী সহ যে উপকূলবর্তী এলাকাগুলিতে আশ্রয় কেন্দ্রগুলিতে মানুষ এখনো রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু এখনো বিপদ কাটেনি। তবে মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর সতর্ক সংকেত দেখানো হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ পরবর্তী আপডেট আপনাকে জানিয়ে দেওয়া হবে। সাইফুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রবল ঘূর্ণিঝড় রেমাল রোববার রাত 8টার দিকে 111 কিলোমিটার বেগে বাংলাদেশের উপকূলে আঘাত হানে। এর প্রভাবে ঝড়ে ঘরবাড়ি, দোকানপাট তছনছ হয়েছে, ভেঙে পড়েছে গাছপালা। এর মধ্যে 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রেমালের প্রভাবে বাঁধ ভেঙে বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে অনেক স্থানে। শামস তাবরিজ উচ্ছ্বাসের প্রকৃতিহীন রিপোর্টটি এখন আমরা জানানোর চেষ্টা করছি।
রবিবার দিনভর শক্তি সঞ্চয়ের পর বাংলাদেশ উপকূলে রাতে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রেমাল। 5 থেকে 6 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত আনে উপকূলে। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় বাড়িঘর সহ নানান স্থাপনা, ভেঙে যায় বেড়িবাঁধ। মধ্যরাতে জোয়ার রেমালকে আরও শক্তিশালীতে পরিণত করে। এতে বরগুনার বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে ও উপচে অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়। এছাড়া বিভিন্ন স্থানে নদী ও সাগরের পানিতে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম, ভেসে যায় হাজার হাজার চিংড়ি ঘের। ঘূর্ণিঝড় রেমালের বাতাসের গতিবেগ থাকে ঘন্টায় 111 কিলোমিটার। স্থানীয়রা বলছে, দুর্বল বাঁধের কারণে ঘূর্ণিঝড় শুরুর আগেই ভেঙে যায় অধিকাংশ বেড়িবাঁধ। এতে সুরক্ষার প্রথমেই ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, নোয়াখালীতে বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে জনপদে পানিবন্দী হয়ে পড়ে হাজার হাজার বাসিন্দা। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় নির্ঘুম রাত কাটে অনেকের। রেমালের আগ্রাসন থেকে বাঁচতে দেশের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে স্থান নেয় 8 লাখের বেশি মানুষ। এছাড়া গবাদি পশুকে নেওয়া হয় নিরাপদ আশ্রয়ে। সরকারি কর্মকর্তারা বলছে, মানুষজন আগেভাগে আশ্রয় কেন্দ্রে আসায় জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে। আর আবহাওয়া অফিস বলছে, দুর্যোগের সঠিক পূর্বাভাস এবং মানুষের সচেতনতায় শক্তিশালী ঘূর্ণিঝড়ে তেমন কোনো প্রভাব পড়েনি। ঘূর্ণিঝড়ের প্রভাবে এখন পর্যন্ত সাতক্ষীরা, বরিশাল, ভোলা, চট্টগ্রাম ও পটুয়াখালীতে 7 জনের মৃত্যু হয়েছে ও মোংলায় ট্রলারডুবিতে 2 জন নিখোঁজ রয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। প্রবল ঘূর্ণিঝড় রেমাল আজ সকাল 9টায় দুর্বল হয়ে স্থলগভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে এক ব্রিফিংয়ে জানানো হয়, এটি আরও দুর্বল হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামীকাল আসামের দিকে চলে যাবে। দুপুর 3টার পর ঢাকার উপর দিয়ে স্থল নিম্নচাপটি বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীতে সকাল 6টা 20 মিনিটে বাতাসের গতিবেগ ছিল 59 কিলোমিটার। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে 203 মিলিমিটার এবং কুতুবদিয়ায় 125 মিলিমিটার। বুধবার নাগাদ আবহাওয়া স্বাভাবিক হবার সম্ভাবনা দেখছে আবহাওয়া অধিদপ্তর। যেটি বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে সেটি আজ সকালে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। ঘূর্ণিঝড় থেকে এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসাবে বর্তমানে যশোর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত জড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতেও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই মুহূর্তে রাজধানীর কাজীপাড়া এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুসরাত শারমিন। নুসরাত, মধ্যরাত থেকেই তো রাজধানীতে বৃষ্টি হচ্ছে, তো জনভোগান্তি সড়কের কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন আমাদের। সৌদা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু ভোর রাত থেকেই রাজধানীতে শুরু হয়েছে একটানা বৃষ্টিপাত, যেমনটি আপনি বলছিলেন। আপনার সুর ধরে যদি বলতে চাই, আপনি কিন্তু জানেন যে সকাল থেকে যে বৃষ্টিপাত হয়েছে, ঘূর্ণিঝড়ের বর্তমান পরিস্থিতি যদি আপনাকে আগে জানাতে চাই, বর্তমান পরিস্থিতি হচ্ছে সকাল 9টায় কিন্তু ঘূর্ণিঝড় রেমাল একেবারে স্থলগভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এখন আর তেমন প্রভাব তার নেই, কিন্তু রাজধানীতে কিন্তু এর প্রভাব রয়ে গেছে। কারণ রাজধানীতে বিকেল 3টার পর কিন্তু ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানতে পারে কিছুটা, কারণ ঘূর্ণিঝড়ের যে স্থলপথ এবং যে গতিপথ রয়েছে, সেই গতিপথ কিন্তু সিলেট এবং ঢাকা হয়ে দুপুর 3টার পরে কিন্তু একেবারেই আসামের দিকে চলে যাবে। বাংলাদেশে তার কোনো প্রভাব থাকবে না। কিন্তু ঘূর্ণিঝড় রেমালের কারণে যে বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতে কিন্তু এই মুহূর্তে আমি আছি রাজধানীর মিরপুর কাজীপাড়ায় কিন্তু সৃষ্টি হয়েছে অনেক জলাবদ্ধতা, সেই সাথে মানুষের ভোগান্তি রয়েছে। পাশাপাশি রাজধানীতে এখন বর্তমানে যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীর কথা যদি বলি, তাদের কিন্তু প্রি টেস্ট পরীক্ষা শুরু হয়েছে।
সেই প্রিটেস্ট পরীক্ষা না দেওয়ার কোনো সুযোগ নেই। আর সে কারণেই কিন্তু বৃষ্টিতে ভিজেই শিক্ষার্থীরা যাচ্ছেন পরীক্ষা দিতে, এবং সেই সাথে বাতাসের একটি জোর রয়েছে, বাতাসের যে তোড় রয়েছে, সেই কারণে কিন্তু ছাতাও তেমন কোনো কাজে দিচ্ছে না। অর্থাৎ ভিজেই পরীক্ষার্থীরা যাচ্ছেন পরীক্ষা দিতে, এবং যারা কর্মজীবী মানুষ রয়েছেন তারাও তাদের কর্মক্ষেত্রে যাচ্ছেন ভিজে। আপনি দেখতে পাচ্ছেন, আপনাদের দর্শকদেরকেও আমি দেখাতে চাই যে আজকে জলাবদ্ধতার কারণে মানুষ কোনোভাবেই কিন্তু পার হতে পারছেন, এবং নির্দিষ্ট গন্তব্যে যে নির্দিষ্ট সময়ে পৌঁছানোর কথা সেই সময়ে কিন্তু তারা পৌঁছতে পারছে না। তো সৌদা, এই ছিল আমার কাছে সর্বশেষ। কিন্তু যাওয়ার আগে আপনাকে আরও একটি কথা বলে যেতে চাই, ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু একেবারেই কেটে যাবে না। কারণ ঢাকায় আজকে 3টার পর যদি এর প্রভাব যদি কেটেও যায়, বা রাজধানীতে কিন্তু আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে বুধবার পর্যন্ত চলে যাবে। কারণ বৃষ্টির এই যে একটি আভাস রয়েছে, এই বৃষ্টির আভাস কিন্তু থেকে যাবে আজকে সোমবার, মঙ্গলবার এবং বুধবার পর্যন্ত। বুধবার নাগাদ আবহাওয়া একটু স্বাভাবিক হতে পারে, বৃষ্টির কিন্তু কমে আসতে পারে। আর আজকে কিন্তু বাতাসের গতিবেগ রাজধানীতে ছিল 59 মিলিমিটার, যেটি আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে। সুতরাং সব মিলিয়ে কিন্তু সবারই একটা আশা এবং সবারই একটি প্রত্যাশা রয়েছে সিটি কর্পোরেশনের কাছে, যে সিটি কর্পোরেশন যেন খুব জলদি পানি অপসারণের ব্যবস্থা করে, তাহলেই কিন্তু তারা বৃষ্টির ভোগান্তির সাথে যে জলাবদ্ধতার ভোগান্তিটি আছে সেটি অনেকটা কাটিয়ে উঠতে পারবে। তো সদা, এই ছিল আমার কাছে রাজধানী কাজীপাড়া থেকে রেমাল পরবর্তী সর্বশেষ অবস্থা। নুসরাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী কাজীপাড়া এলাকা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নুসরাত শারমিন, জানাচ্ছিলেন সেখানের সর্বশেষ পরিস্থিতি। ঘূর্ণিঝড়ের তাণ্ডব বাংলাদেশে নতুন কিছু নয়। নানা সময়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে এদেশ, হয়েছে ব্যাপক প্রাণহানিও। 1960 থেকে 1919 সাল পর্যন্ত মোট 35টি বড় সাইক্লোনের তথ্য পাওয়া যায়। এর মধ্যে অন্তত 10টির ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ছিল অনেক বেশি। বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ ঘূর্ণিঝড়গুলোর ইতিহাস জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে প্রায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ হতে দেখা যায়। সর্বশেষ গতরাতে আঘাত এনেছে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড়টি এরই মধ্যে উপকূল অতিক্রমও শেষ করেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য পরিসংখ্যান বলছে 1960 থেকে 2007 সালে সিডরের পর্যন্ত বাংলাদেশের ঘূর্ণিঝড়গুলোকে সিভিয়ার সাইক্লোন স্টর্ম বা প্রবল ঘূর্ণিঝড় হিসেবে উল্লেখ করা হয়েছে। 1970 সালের অত্যন্ত তীব্র ভোলা ঘূর্ণিঝড় ছিল একটি শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়, যা 1970 সালের 12 নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের দক্ষিণাঞ্চলে আঘাত হানে। এ পর্যন্ত রেকর্ডকৃত ঘূর্ণিঝড় সময়ের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় এবং সর্বকালের সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের একটি। এ ঝড়ে প্রায় 5 লাখ মানুষ প্রাণ হারায়। 2007 সালে ঘূর্ণিঝড় সিডরে বাংলাদেশের প্রায় 6 লাখ টন ধান নষ্ট হয়। সুন্দরবনের পশু নদীতে বেশ কিছু হরিণের মৃতদেহ ভাসতে দেখা যায় এবং বিপুল সংখ্যক মানুষ এবং বিভিন্ন প্রাণীর মৃত্যু হয়। ঝড়ের প্রভাবে প্রায় 9,68,000 ঘরবাড়ি ধ্বংস এবং 21,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়। এ ঝড়ে প্রায় 2,42,000 গৃহপালিত পশু এবং হাঁস মুরগিও মারা যায়। 2009 সালে উত্তর ভারত মহাসাগরে জন্ম নেওয়া দ্বিতীয় ঘূর্ণিঝড় হচ্ছে আইলা। ঘূর্ণিঝড়টি 25 মে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশ ও ভারতের দক্ষিণ পূর্বাংশে আঘাত হানে। সিডরের মতোই আইলা প্রায় 10 ঘন্টা সময় নিয়ে উপকূল অতিক্রম করে, তবে বাতাসের গতিবেগ 80 থেকে 100 কিলোমিটার হয়ে যায় ক্ষয়ক্ষতি সিডরের থেকে তুলনামূলক কম হয়। 2013 সালের 16 মে নোয়াখালী চট্টগ্রাম উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মহাসেন। 2015 সালের 30 জুলাই চট্টগ্রাম কক্সবাজার উপকূলে 5 থেকে 7 ফুট উচ্চতার ঘূর্ণিঝড় কোমেন। 2016 সালে 21 মে বরিশাল চট্টগ্রাম উপকূলে 4 থেকে 5 ফুট উচ্চতার ঘূর্ণিঝড় রোয়ানু আঘাত এনেছিল। 2017 সালের 30 মে চট্টগ্রাম কক্সবাজার উপকূলে আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় মোরা। 2019 সালের 3 মে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণীর আঘাতে বাংলাদেশে 9 জনের মৃত্যু হয়, তবে প্রাণহানি কম হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অনেক বেশি। 2019 সালের 9 নভেম্বর অতিপ্রবল ঘূর্ণিঝড় বুলবুল ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপ উপকূলে আঘাত হানার পর পৌঁছায় বাংলাদেশে। ঝড়ে মারা যায় 24 জন। 72,212 টন ফসলের ক্ষয়ক্ষতিও হয়, যার আর্থিক মূল্য 263,5 লাখ টাকা। ক্ষতি হয় সুন্দরবনেরও। 2020 সালের 20 মে বাংলাদেশে আঘাত হানে সুপার সাইক্লোন আমফান। বিদ্যুৎ বিভ্রাটের কারণে 10 কোটিরও বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছিল সে সময়। প্রায় 3,000টি চিংড়ি ঘের এবং কাঁকড়া খামার বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে যায়। 2022 সালের 25 অক্টোবর বাংলাদেশ ও ভারতকে প্রভাবিত করে ঘূর্ণিঝড় সিত্রাং। এর তাণ্ডবে দেশের 10,000 ঘরবাড়ি এবং 6,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়।
2023 সালের 14 মে স্থানীয় সময় বেলা 3টার দিকে বাংলাদেশ ও মিয়ানমারের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মোখা। এই ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে সেন্ট মার্টিন, টেকনাফ আর শাহপরীর দ্বীপের মানুষরা, যার প্রভাব কাটিয়ে উঠতে সময় লেগেছে উপকূলীয় মানুষের, এমনকি এখনও ঘুরে দাঁড়াতে পারেননি সেন্ট মার্টিন, টেকনাফ আর শাহপরীর দ্বীপে বসবাসকারীরা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে কলকাতায় গ্রেফতার জিহাদ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করেছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ। কলকাতায় সিআইডির প্রধান কার্যালয়ে ভবনে রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত 3 ঘণ্টা জিহাদকে জিজ্ঞাসাবাদ করেন তিনি। এ সময় সিআইডির 3 জন শীর্ষ কর্মকর্তারাও তার সঙ্গে ছিলেন। এর আগে নিউটাউন থানায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার সিনিয়র কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন হারুন অর রশিদ। বিকেল 3:30টার দিকে নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে যান ডিবি প্রধান। সেখানে প্রায় 2 ঘণ্টা সময় সম্ভাব্য খুনের জায়গা কিছু আলামত খতিয়ে দেখেন তারা। চাঁপাইনবাবগঞ্জের চরবাডাঙ্গা ইউনিয়নের পদ্মা নদীর আলিমনগর ঘাটে পদ্মা থেকে বালু তুলে রাখা হচ্ছে নদী পাড়ে। বালু উত্তোলনের কারণে ভেঙে যাচ্ছে নদী পাড়। ঝুঁকিতে রয়েছে পদ্মা নদীর তীররক্ষা বাঁধ। আশপাশের জমিতে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রতিনিধি তারেক আজিজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। প্রতিবছর বর্ষা মৌসুমে ভয়াবহ রূপ নেয় পদ্মা নদী। বিলীন হয় ফসলি জমি ও বসতবাড়ি। তারপরেও পদ্মা পাড়ের মানুষের জীবন জীবিকার একমাত্র মাধ্যমেই নদী ও এর আশপাশের ফসলি জমি। কিন্তু অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী সিন্ডিকেট পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রকাশ্যে। ইজারা ছাড়াই চলছে এই বাণিজ্য। এতে বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। স্থানীয়রা বলছে, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না হলে পদ্মা নদীর গর্ভে বিলীন হবে শত শত কোটি টাকার বাঁধ, ঘরবাড়ি, হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান সহ শত শত বিঘা কৃষি জমি। কিন্তু বাজ বিচারহীনভাবে নদীতে মাটি কাটছে, বালি উঠাইছে। যদি আমরা বাধা দিতে যাই তাহলে আবার আমাদের হুমকি দিচ্ছে। নদী রক্ষা করার জন্য কোটি কোটি টাকা দিয়েছে, আপনার মাটি কেটে যদি লাই তাহলে তো আপনার বুলাগাল আবার সড়কে যাবে। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করায় উর্বরতা হারিয়ে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে পদ্মাপাড়ের হাজার হাজার বিঘা জমি। এতে খাদ্য সংকট হবার শঙ্কা অনেকের। নদী পাঞ্জরে ভিড়ে দিলে হুমকি তো পড়ছে না, এবার কি থাকবে? এবার তো সরকার নেমে চলে যাবে। পদ্মাতে টিপু চেয়ারম্যান এবং আজিজুল দালালরা সহকারে এই নদীর বালি কাটছে এবং অবৈধভাবে তারা বিক্রি করছে। সরকারের এত কোটি কোটি টাকার যে প্রচেষ্টা দিয়ে বাঁধ রক্ষা করার চেষ্টাতে সেটা সম্পূর্ণ সরকারের বিফলে যাবে। তারপরে আমরা এলাকাবাসী সবাই নদীর গর্ভে আবারও বিলীন হব। ইজারার বাইরে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। যত্র হতে মাটি কাটার ক্ষেত্রে আমরা পানি উন্নয়ন বোর্ডের যদি কোনো স্ট্রাকচারের ক্ষতি হয় মাটি কাটার ফলে, তখন আমরা ব্যবস্থা গ্রহণ করি এবং প্রশাসনকে জানাই। যারা পাইছে তারা গিয়ে অন্য জায়গায় বালু তুলতেছে, তাদেরকে ধরা হবে। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ভক্তপক্ষে যদি অনিয়ম করে আমরা কাউকে বিন্দু মতো ছাড় দিব না। বলে দেন এই তো আর কি, তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণ করবো। মোবাইল কোর্টটা আছে। পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই দাবি স্থানীয়দের। শামস তাবরেজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। খুলনা, মোংলা ও পটুয়াখালীর উপর দিয়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। বাঁধ ভেঙে বিভিন্ন এলাকা প্লাবিত, 7 জনের মৃত্যু। প্রবল ঘূর্ণিঝড় রেমাল দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত, জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার থেকে কমে আসবে বৃষ্টিপাত। এমপি আনার হত্যাকাণ্ডে কলকাতায় গ্রেপ্তার জিহাদকে ডিবির জিজ্ঞাসাবাদ। নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে অনুসন্ধান। চাঁপাইনবাবগঞ্জে আলিমনগর ঘাটে অবাধে বালু তোলা হচ্ছে পদ্মা নদী থেকে। ভেঙে যাচ্ছে নদী পাড়, ঝুঁকিতে তীর রক্ষা বাঁধ। দর্শক, এখনকার সংবাদ ছিল এই পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে দিতে নিচ্ছি। আল্লাহ হাফেজ।